লাইটটা না ফোকাস পাইছে না, ফোকাস ঠিক করো। বুঝতে পারি না, সামনে যাও। ওই মাছটা তুলে নিয়ে আসো। লেন্সর দুই আঙ্গাও সম্মানিত দর্শক শ্রোতা, মাটি ও মানুষের নিয়মিত আয়োজন কৃষি স্বনির্ভর বাংলাদেশ। আমি এই মুহূর্তে আছি কানিয়ারি ইউনিয়নের দক্ষিণ পাড়ায় একটি সরকারি পুকুরে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে, জায়গার অর্থায়নে এবং কারিগরি সহযোগিতা একটি উন্নত প্রযুক্তির মাধ্যমে মৎস্য চাষ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা অনেকগুলি বিষয় আমরা উপলব্ধি করেছি। আমি এই বিষয়ে স্যারকে জানতে চাইবো যে আসলে স্যার এই যে উদ্ভাবনী প্রযুক্তি, আপনি কিভাবে এটি উদ্ভাবনী প্রযুক্তি চিন্তা করেছেন এবং এটা কতটুকু সফল হয়েছেন, এই বিষয়ে স্যারকে আমরা জানতে চাইব। ধন্যবাদ। আসলে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পরেই দেখলাম যে ত্রিশালের অধিকাংশ মানুষ, আমি ত্রিশাল বলবো না, শুধু ময়মনসিংহ জেলায় আসলে অধিকাংশ মানুষ কিন্তু এই মৎস্য চাষের সাথে জড়িত। তো আমার কাছে মনে হয়েছে যে এই এলাকার মানুষের যদি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে চায় তাহলে এই মৎস্য চাষের এইগুলো নিয়ে কাজ করতে হবে। এবং সেই ভাবনার থেকেই আমি আরও কিছু বিষয় খেয়াল করলাম যে এই পুকুর করতে গিয়ে হয়তো কৃষি জমিটাও কমে যাচ্ছে, প্রতিনিয়ত পুকুরের সংখ্যা বাড়ছে, কিন্তু একই সাথে আবার উৎপাদন, মৎস্য চাষের যে মৎস্যের যে উৎপাদন সেটাও বৃদ্ধি করা প্রয়োজন। তো সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে বিদ্যমান যে পুকুরগুলো আছে সেগুলোর যদি নিচের দিকে গভীরতা বাড়িয়ে মাছ চাষ করা যায় তাহলে হয়তো কৃষি জমি সুরক্ষা হবে, একই সাথে মাছের উৎপাদন বাড়ানো যাবে। তো এই ক্ষেত্রে যেটি প্রবলেম যে সেটা আমি বলবো যে যখন আপনি পুকুরে গভীরতা বাড়াবেন বা অধিক পরিমাণ মাছ চাষের যে কথা বলছি আমরা, সেটা করতে গেলে এটা কিন্তু ম্যানুয়ালি করা খুব কঠিন। তো সেই জায়গায় আমরা এখানে একটি প্রযুক্তির ব্যবহার করেছি যে এআই প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক সিস্টেমে কখন আসলে অক্সিজেন দরকার, কখন অক্সিজেন বা টিডিএসটা কি পরিমাণে আছে, কখন কি করতে হবে, এই বিষয়গুলো অটোমেটিক পদ্ধতিতে হয়। তাতে যেটা হয় যে কৃষকের যে অনাকাঙ্ক্ষিত লস হওয়ার সম্ভাবনা থাকে সেটি কমে যায় এবং কৃষক অর্থাৎ মৎস্যচাষীটা অনেক বেশি লাভবান হয়। এখানে স্যার আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে এই যে আপনার উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে যে সফলতার আমরা একটি ধার প্রান্তে চলে আসছি, এই সফলতার দিকটা আপনি কিভাবে এই মেসেজটা আমাদের সারা দেশে যারা মৎস্য চাষ করছে এবং তাদের সাথে আপনি কিভাবে পৌঁছে পারবেন বলে আমি মনে করি, স্যার বলবেন কি? হ্যাঁ, অবশ্যই। আপনারা জানেন যে কানিহারে একটি পুকুরে পাইলটিং প্রজেক্টটা আমরা শেষ করেছি এবং আমাদের কাছে কিন্তু ডেটা আছে, অর্থাৎ রেজাল্ট আছে যে আমরা এখানে আমাদের কাছে আমরা দাবি করছি যে আমরা আসলে সফল হয়েছি। তো আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটাকে প্রত্যেকটি ইউনিয়নে, আমাদের ত্রিশালে 12টি ইউনিয়নে এবং পৌরসভায় ছড়িয়ে দিতে চাই, যাতে করে চাষি পর্যায়ে অর্থাৎ চাষি পর্যায়ে ছড়িয়ে দিতে চাই, যাতে করে চাষি যারা আছেন মৎস্য চাষি তারাও এই বিষয়ে সতর্ক হতে পারবে। এবং এমনকি শুধু তাই না, আমাদের এই প্রযুক্তিতে যদি কোনো ধরনের তাদের মতামত পরামর্শ থাকে সেগুলো হয়তো আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। তাতে যেটা হবে যে একটি ভালো কিছু হবে, যেটি সারা বাংলাদেশে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো এবং মৎস্য চাষে আমি মনে করি একটা বিপ্লব আসতে পারে। আমরা একটা বিষয় স্যার লক্ষ্য করেছি যে ত্রিশালে যারা প্রান্তিক মৎস্য চাষী রয়েছেন তারা অবশ্য এই উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে অনেকে ঘাত নয়। যে এই বিষয়টি ত্রিশালের, যেহেতু আপনি ত্রিশাল থেকে শুরু করেছেন উদ্ভাবনী প্রযুক্তি শুরু করেছেন এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে প্রযুক্তিগত বিষয়টা আপনি উঠে দিয়েছেন স্যার বা শুরু করেছেন, এই ত্রিশালের খামারিরা বা সারা দেশে সহ ত্রিশালের খামারিদেরকে স্যার কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে আপনি তাদেরকে একটি প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে পারবেন স্যার? আসলে আমরা তো পাইলটিংটা শেষ করলাম, এখন অবশ্যই আমরা ত্রিশালের যারা চাষি আছে তাদের মধ্যে সচেতনতামূলক যে প্রোগ্রাম সেগুলো আমরা করব। ইতিমধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা 12টি ইউনিয়ন এবং পৌরসভায় যখন প্রকল্প নিব, একই সাথে চাষিদের সাথে আমরা মতবিনিময় করব, আলোচনা সভা করব এবং তাদেরকে সচেতন মূলক যে প্রোগ্রাম সেগুলোতে তাদেরকেও ইনক্লুড করব, যাতে করে এই বিষয়ে তারা সচেতন হতে পারে। শুধু তাই না, এই বিষয়ে তারা যেন জানতে পারে এবং জেনে যেন তারা তাদের পুকুরে এগুলো ব্যবহার করতে পারে। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত সুন্দর একটি সময়। দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে কথা বলবো ত্রিশাল উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান মাসুম সাহেবের কাছে। আসলে এই যে উদ্ভাবনী প্রযুক্তি
যে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে মৎস্য চাষের যে বিষয়টি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এই বিষয়ে যে আপনার মতামত কি, যে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ কিভাবে বা কৃষকরা বা মৎস্য চাষিরা কি ধরনের উপকার পেতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার কথাতে জানাচ্ছি যে আমাদের যে মৎস্য ২০৩০ সালে যে আমাদের এসডিজির গোল রয়েছে, সেই গোলের লক্ষ্যমাত্রাতে আমাদের উৎপাদন ধরা হয়েছে ৬৫ লক্ষ মেট্রিক টন। সেখানে বর্তমান অবস্থায় আমরা আছি ৪৯ লক্ষ মেট্রিক টনের মতো। তো আগামী ৫-৬ বছরের মধ্যে আমাদের সেই লক্ষ্যমাত্রাটা পূরণ করতে হবে, এটা আমাদের একটা উদ্দেশ্য। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের প্রতিনিয়তই কৃষি জমি, পুকুরের সংখ্যা কিন্তু কমছে। তো এখানে কন্ট্রাডিক্টরি একটা বিষয় চলে আসছে যে উৎপাদন আমাদের বাড়াতে হবে, অন্যদিক থেকে আমাদের হচ্ছে জমির পরিমাণ বা খামারের পরিমাণ কমে আসতেছে। এই বিষয়টাকে ফাইট করার জন্যই কিন্তু আমাদের এখন অত্যাধুনিক পদ্ধতিতে মাছ চাষের যে সময়টা এখন এসেছে, সেই প্রেক্ষাপট থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে মূলত আইডিয়াটা আসার পরে সেটি এক্সিকিউট হয়, এবং এটি আমরা দেখেছি ইতোমধ্যে ৭ মাসে আমাদের যে প্রোডাকশনটা দেখেছি, তাতে আমাদের গতানুগতিক প্রক্রিয়ায় যে মাছ চাষ হয় সে তার থেকে প্রায় ২ থেকে ৩ গুণের বেশি এখানে ফলন এসেছে। এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, যেমন এখানে যেহেতু এই ভিত্তিতে মাছ চাষ হয়ে আসতেছে, এখানে হিউম্যান ইন্টারভেনশনটা কমে আসতেছে, লেবার খরচ কমে আসতেছে, এবং সার্বক্ষণিক পানির গুণাগুণগুলো পরীক্ষার মাধ্যমে অটোমেটিক রিডিং আসতেছে, এবং সেই অনুযায়ী মেশিনই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে তার এখন কি করতে হবে। অর্থাৎ মোটা দাগে যদি বলি, টোটাল এই অ্যাপ্রোচটা নেওয়ার কারণে মাছের উৎপাদন ২ থেকে ৩ গুণের বাড়ছে, এবং প্রোডাকশন কস্টও কিছু কমছে। পাশাপাশি এটি যদি চাষি পর্যায়ে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রাটা, এবং সেই সাথে আমরা যে গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদন করতে পারবো বলে আশা করি। আরেকটি প্রশ্ন আমার রয়েছে, যে এই যে ত্রিশাল বেচ বলা হয়েছে যে পাঙ্কাশ চাষের জন্য ত্রিশাল একটি স্বনির্ভর ত্রিশাল পাঙ্কাশ চাষে, যে এই যে ত্রিশালে শত শত হাজার হাজার যে চাষি রয়েছে, এই চাষিদের মাঝে আপনি এই প্রযুক্তিটা কিভাবে পৌঁছে দিতে পারবেন বলে আপনার ধারণা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আমাদের উপজেলা পরিষদে এটি নিয়ে আলোচনা হয়েছে, এবং যেহেতু এটি উপজেলা প্রশাসন থেকে ডেমনস্ট্রেশন করা হয়েছে এবং এটির আমরা সাকসেসফুল রেজাল্ট পেয়েছি, তো এখন আমরা আলোচনা করেছি যেটি আমাদের এই ত্রিশালের ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভাতে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে, এবং আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে আমরা একটি প্রস্তাব ইতিমধ্যে দিয়েছি, সেটি খসড়া পর্যায়ে রয়েছে, যে ত্রিশালের ১২টি ইউনিয়ন এবং একটি উপজেলা পৌরসভা যে রয়েছে, সেখানে এই ১৩টি জায়গায় যদি আমরা এটি প্রদর্শনী পুকুরটা যদি স্থাপন করতে পারি, তাহলে একদিকে যেমন ফার্মার যারা আছে তারা এখান থেকে নলেজ শেয়ার করতে পারবে, দেখতে পারবে, তারা এখান থেকে আগ্রহী হবে এই পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে। তো এটি আমূল একটি পরিবর্তন আনবে আমি মনে করি, এবং ত্রিশালের যে বর্তমান যে মৎস্য উৎপাদন রয়েছে সেই উৎপাদনটা ২ থেকে ৩ গুণ বেশি বাড়বে বলে আমি আশা করি। আরেকটি প্রশ্ন বলে আমি শেষ করব, যে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তি আসলে কতটুকু ব্যয়বহুল এবং চাষিদের সাধ্যর মধ্যে থাকবে কিনা? আচ্ছা, ব্যয়বহুলের ক্ষেত্রে বলা যায় প্রাথমিক যে ইনভেস্টমেন্ট সেটা কিছুটা ব্যয়বহুল। মাঝারি মানে সচ্ছল যে খামারিরা রয়েছেন তারা আমার মনে হয় এটি অ্যাফোর্ড করতে পারবেন, এবং সেই সাথে দরকার হচ্ছে যারা টেকনোলজিক্যালি সাউন্ড, যারা টেকনোলজি সহজে অ্যাডপ্ট করতে পারে, এই দুটো যদি সমন্বয় হয় তাহলে আমার মনে হয় যে এটি সবাই করতে পারবে। আর ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট ৫ লাখ টাকা, অ্যারাউন্ড ৫ লাখ টাকার মতো হতে পারে। তো প্রাথমিক ইনভেস্ট যদি হয়ে যায়, পরবর্তীতে তো বারবার ইনভেস্ট করার প্রয়োজন হবে না, এবং এটি হচ্ছে তার উৎপাদনের মাধ্যমে এই ইনভেস্টটা তার লভ্যাংশ হিসেবে ফেরত আসবে। এই যে ৫ লাখ টাকার কথা আপনি বলেছেন, যে এই 5 লাখ টাকা প্রথম প্রাথমিক পর্যায়ে লাগবে, এটা কতটুকু জায়গার উপর লাগবে? আজকে যে আমরা প্রদর্শনী পুকুরে দেখতে পেয়েছি যে এখানে একটি জায়গাতে ৫১% রয়েছে, একটি ৪৫%, কতটুকু জায়গার মধ্যে? আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা ৫১ শতক জলায়তন, আমাদের টোটাল ৬০ শতকের মতো জলায়তন হচ্ছে ৫১ শতক। এইখানে আমাদের ইনভেস্টমেন্ট আরেকটু বেশি হয়েছে। ইনিশিয়ালি যেহেতু এটা গবেষণা বেসিসে আমরা এগিয়েছি, তো আমরা এখন চিন্তা করেছি যে এই যে ব্যয়টা হয়েছে এটাকে কিভাবে আরেকটু কমিয়ে আনা যায়, সেই প্রেক্ষাপট থেকে আমরা আপাতত একটি প্রাক্কলন করেছি যে মাঝারি সাইজের যে পুকুরগুলো আছে সেখানে মোটামুটি ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে যদি কেউ ইনভেস্টর এগিয়ে আসে, তাহলে তার যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অ্যাসোসিয়েট যে ডিভাইসগুলো রয়েছে এবং অ্যারেটর বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো সে কভার করতে পারবে বলে আশা করি। ধন্যবাদ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি এই পুকুরের পাড়েই। আমরা এই যে এই উদ্ভাবনী প্রযুক্তি যে পুকুরটি রয়েছে, যেখান থেকে আর্টিফিশিয়াল বা অর্থাৎ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে যে খাদ্য
পানির গুণগত মান সহ মাছের উৎপাদন বৃদ্ধি নিয়ে যিনি কাজ করছেন সার্বক্ষণিক, আমরা সেই একজন কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলতে যাচ্ছি, রনি ভাই। আসলে রনি ভাই, আপনার সাথে প্রশ্ন যে এই যে আপনাদের উদ্ভাবনী প্রযুক্তি, এই যে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে যে আপনারা আজকে যে পুকুরের যে উৎপাদন বৃদ্ধি, পানির মান নিয়ন্ত্রণ সহ যে কলাকৌশলগুলি দেখাচ্ছেন, এটি কি আমাদের যে ত্রিশালে যারা মৎস্য চাষিরা রয়েছে তাদের দ্বারা কি সম্ভব? ধন্যবাদ আপনাকে। এখানে আসলে যে বিষয়টা আমরা ইমপ্লিমেন্ট করেছি সেটা হলো এআই প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা। যেহেতু এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং একসাথে যুক্ত, এখানে আসলে শিক্ষিত অশিক্ষিত কোনো বিষয় না, কারণ এটা কম্পিউটার নিজে নিজে কন্ট্রোল করবে। একজন খামারি শুধু যদি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বা iOS বেস মোবাইল ব্যবহার করতে পারে, সে শুধু দেখতে পারবে যে ডাটাটা কি আসতেছে, পুকুরে কি হবে না হবে সেই ডিসিশন নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে খামারির মানে অরিড হওয়ার কিছু নাই। পুকুরে যদি অক্সিজেন কমে যায়, মেশিন চালাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। খাবার দেওয়ার সময় হলে কত কেজি খাবার লাগবে, কখন দিতে হবে সেটা হিসাব করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই অনুযায়ী সে মেশিন চালাবে। মাছের কতটুকু অক্সিজেন লাগবে, কতটুকু অক্সিজেন প্রোডাকশন করতে হবে সেটা ক্যালকুলেশন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমার ওয়াটার লেভেল নেমে গেছে, আমার কতটুক সময় পাম্প চালাতে হবে সেটা সিদ্ধান্ত নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমার পুকুরে অ্যামোনিয়া হয়ে গেছে, আমার পানি সেচে ফেলে দিতে হবে, সেটাও ডিসিশন নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং সেই অনুযায়ী পুকুরে যে ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো আমরা সেট করব সেইগুলা চলবে। আপনি বলতে চাচ্ছেন যে এই যে প্রযুক্তিটা শুধু আপনারা একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে বা ডাটার মাধ্যমে আপনারা দিয়ে দিবেন, তাহলেই যে যারা মাছ চাষিরা রয়েছে তারা ঘরে বসেও সেটা দেখতে পারবে এবং তারা চালাতে পারবে, এটা আপনার ধারণা? হ্যাঁ, এটাই আসলে মূল প্রযুক্তির আমাদের ব্যাখ্যা। যে তাহলে কি আমরা তাহলে আশাবাদী যে ত্রিশালে এই প্রযুক্তিটা আমরা ছড়িয়ে দিতে পারবো বলে মনে করি? হ্যাঁ, আমরা আশাবাদী। শুধু ত্রিশাল না, সারা বাংলাদেশেই আমরা টার্গেট করেছি যে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেব। কারণ এখন পর্যন্ত আমাদের এখানে রেজাল্ট অনেক ভালো। আমাদের 7 মাসের প্রজেক্ট, আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। আপনারা যে এই যে একটা নতুন উদ্ভাবনী প্রযুক্তি আপনারা নিয়ে আসলেন এই দেশে, আমাদের এই বিশেষ করে বাংলাদেশের কৃষি সমৃদ্ধ ত্রিশালে, এই যে প্রযুক্তিটা, এই প্রযুক্তিটা আসলেও ধারণা আপনার কোথেকে কিভাবে আসলে যে ইলেকট্রিক ডিভাইস তৈরি করার? আবারও আপনাকে ধন্যবাদ। আমাদের আসলে মৎস্য সেক্টরে 4টা যুগ চলে। একটা হলো আদি যুগ, যেটা ছিল 50 সালের আগ পর্যন্ত। 70 থেকে 80 সাল পর্যন্তকে বলা হয় নীল যুগ। 80 থেকে 90 সালকে বলা হয় সবুজ যুগ। আর এখন বলা হচ্ছে আইওটি যুগ। সেই যুগটা শুরু হয়েছে আসলে 2000 সাল থেকে। আর এখন যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চলতেছে রোবোটিক্সের যুগ, যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল 4.0 বা 4.0। আমরা শুধু সেই প্রযুক্তিটা, যেহেতু আমরা মৎস্যকেও বলি শিল্পের প্রযুক্তি মৎস্যতে নিয়ে এসে আমরা বলতেছি অ্যাকোয়াকালচার 4.0। একটা ইন্ডাস্ট্রি যদি রোবট দিয়ে চলতে পারে, তাহলে আমার একটা ফিশারিজ কেন রোবট দিয়ে চলতে পারবে না? মূল চিন্তা ভাবনা ছিল আমাদের এটাই। যে আসলে অত্যন্ত সুন্দর উপস্থাপনা করেছেন যে রোবটীয় যুগ, মানে বর্তমান কাঙ্ক্ষিত সময়টাকে উনি রোবটীয় যুগ, অর্থাৎ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে যে চলছে সবই, এই পুকুরও চলতে পারে, সেটাই উনি বোঝাতে চাচ্ছেন বলে মনে করি। হ্যাঁ, আসলে এটাই বোঝাতে চাচ্ছি। আপনার যে এই যে প্রযুক্তি বিষয়টা আপনি যে দেখভাল করছেন বা আপনার হচ্ছে, এতে আপনার ভিতরে কেমন একটা মানে আনন্দ বা খুশি লাগছে যে উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে যে উৎপাদন বৃদ্ধি এবং নিয়ন্ত্রণ, এই বিষয়ে যে আপনি তো একজন এটার ধারক বাহক, সেই হিসাবে আপনার কি অনুভূতি? এটা হলো আসলে দেশের জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, অ্যাজ এ নাগরিক হিসাবে, অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে। সেই দায়বদ্ধতা থেকে আসলে কাজগুলো উদ্যোগ নেওয়া আমাদের ইউনোমোদের সাগ্রহে। আর এখন আমরা যখন শুরু করেছিলাম, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল যে 51% 72,000 মাছ চাষ করা, এটা আসলে আমরাও নিজেরাও চিন্তা করিনি যে সম্ভব হবে। আমরা বারবার ভাবতাম যে যদি মর্টালিটি হয়, যদি সব মাছ মারা যায়, এত টাকা ইনভেস্ট, রাষ্ট্রের ক্ষতি, আমাদের সময় নষ্ট, বা মানুষের কাছে একটা ভুল মেসেজ যাবে যে এটা হয়তো সম্ভব না। কিন্তু এই 7 মাসের আমাদের প্রজেক্ট লাইফ শেষ হওয়ার পরে এখন মনে হচ্ছে যে না, আমরা পারি। সম্মানিত দর্শক, আমরা সেই পুকুর, যে পুকুরে আমরা আজকে যে প্রযুক্তির মাধ্যমে যে মৎস্য চাষের যে উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন
অক্সিজেন এবং পানির পিএইচ এবং অ্যামোনিয়া যে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ হয় বা নিয়ন্ত্রণ হয়, সেটির মাধ্যমে আমরা ইতিমধ্যে অনেক কিছু দেখতে পেয়েছি। আমরা এখন জানতে চাইবো যে এখানে যিনি সারাক্ষণ এখানে দেখাশোনা করেন, দিদারুল ভাই, দিদারুল আসলে এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিকে আপনি কি একটা উন্নত প্রযুক্তি বলে মনে করেন এবং এই প্রযুক্তিতে আপনি কাজ করতে আপনি কিরকম স্বাচ্ছন্দ্য বোধ মনে করছেন? জি, আমি এটাতে প্রযুক্তিতে খুবই ভালো লাগে আমার কাছে। এটা যদি মৎস্য খামারিরাও যদি এটা করে তো তারপরে অনেক উপকারে আসবে, কারণ অল্প জায়গার ভিতরে বেশি মাছ চাষ করা এটা একটা সাধারণ একটা সুন্দর একটা পদ্ধতি। আসলে দিদারুল ভাই অত্যন্ত সুন্দর উপস্থাপন করেছেন যে অল্প জায়গায় যে মাছ চাষ, এটা আসলে অত্যন্ত তিনি বলছেন যে একটি সুন্দর একটা প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে মানুষ জাকির ভাই কি আছে? আমরা একসাথে কাজ করছি, প্রকল্পটা আর কি বন্ধ হওয়ার কারণে এখন আমার মনে হয় শুরু হবে, এই জন্যই ডাকছি আর কি। কোনটা সিসা? হ্যাঁ, ফিশারি। ফিশারি সিসা প্রজেক্ট